রাজনৈতিক সরকার ছাড়া কিন্তু গণতন্ত্র কোনোভাবেই প্রতিষ্ঠা পায় না, রাজনৈতিক সরকার ছাড়া। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৫ই জুলাই বিপ্লবের পরে বাংলাদেশ সরকারের যে নিরপেক্ষ সরকারের যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, এই উপদেষ্টা পরিষদের কিছু কিছু উপদেষ্টা নির্বাচন নিয়ে বারংবার কথা বলছেন এবং একটু বিলম্ব করছেন। এখন আমি এই যে সংস্কারের নামে নির্বাচন, সংস্কার কিন্তু এতদিন লাগে না। তো সংস্কারের নামে ওনারা কালক্ষেপণ করছেন। এইটাতে নির্বাচনের কোনো আগামীতে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে কিনা আপনি কি মনে করছেন? আমরা চাচ্ছি, জনগণ চাচ্ছে আগে নির্বাচন পরে সংস্কার। রাজনৈতিক সরকার আপনার কোনোভাবে গণতন্ত্র ফিরে আসবে না। আপনি কি মনে করবেন, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে একটা গণতান্ত্রিক সরকার ছাড়া কখন একটা দেশকে সঠিক পথে ড্রাইভ করা সত্যিই কঠিন। আপনারা দেখেছেন যে বিগত এই আমরা তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট যেটাকে বলি, বিগত দিনেও কিন্তু বাংলাদেশে ছিল। তারা কিন্তু এভাবে করে সময় নেওয়ার যৌক্তিকতা আমরা কখনো দেখিনি। আজকে আপনি দেখেন সংস্কারের কথা বলা হচ্ছে, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তারা কিন্তু ইতিমধ্যে বলেছেন যে আমরা সরকারকে, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটা সময় দিতে চাই, অবশ্যই সময় দিতে চাই, এবং সেই সময় তারা কাজ করবে এবং আমরা সবাই মিলে সেটাকে সুন্দরী একটা নির্বাচনী রূপরেখা বাস্তবায়ন হবে, সেই রাস্তার দিকে যাবে, আমরা সেটাই প্রত্যাশা করছি। কিন্তু আপনি দেখেন যে এই সময়টা কত দিনের, আমাদের একটা রোড ম্যাপ থাকতে হবে, যে রোড ম্যাপটা নির্বাচন কখন হবে, কোন সময় হবে, এটা যদি আমরা দেশবাসী জানতে পারি তাহলে কিন্তু আমাদেরও কিন্তু একটা প্রস্তুতির বিষয় আছে। আমরা সবাই মিলে প্রত্যাশা করছি। একটা সংস্কারের কথা বলছেন, সংস্কার কিন্তু এমন একটা জিনিস, পৃথিবীর শুরু থেকে পৃথিবী ধ্বংসের পূর্ব মুহূর্ত পর্যন্ত কিন্তু সংস্কার চলবে। এবং এই সংস্কার যদি এই বর্তমান গভর্নমেন্ট মনে করেন, যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা যদি মনে করেন যে সংস্কারের নামে দীর্ঘমেয়াদী সময় তারা থাকবে, এটা কিন্তু বাংলার জনগণ মেনে নেবে না। আমরা 17 বছর এই স্বৈরাচারের অত্যাচারে অত্যাচারিত হয়েছি, দেশের মানুষ বঞ্চিত হয়েছে, শোষিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, দেশের মানুষ তাদের সমস্ত অধিকার হারিয়ে ফেলেছিল। তো বিগত দিনের যারা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারা যদি 3 মাস বা 5 মাসে নির্বাচন দিতে পারে, তাহলে এখনো আজকে আমরা অনলাইনে দেখতেছি বাংলাদেশের সরকার প্রধান, যিনি সরকারের প্রধান উপদেষ্টা, তিনি বলেছেন যে আগামী নির্বাচন 2025-এর শেষের দিকে হবে, নতুবা 2026 সালের প্রথমার্ধে আমরা নির্বাচন করে ফেলবো। এটাকে কিন্তু আমরা অ্যাকচুয়াল সময় ধরে নিতে পারছি না। কারণ আপনি দেখেন যত দিন যাচ্ছে ততই কিন্তু সমস্যা এখানে বাংলাদেশে অ্যারাইজ করছে। এই সমস্যা কিন্তু এই যে অনির্বাচিত সরকার বা আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এইটাকে কন্ট্রোল করা কখনোই সম্ভব নয়। এতগুলো সেক্টর আর যে কয়েকজন উপদেষ্টা আছে, প্রত্যেকটা সেক্টর কিন্তু তারা সামলাতে পারছে না। বাংলাদেশে আপনি দেখেছেন, আমরা শুনলাম আমাদের ফরদুজ্জামান ভাই যিনি বললেন, এই যে দেখছি মাঝে মধ্যেই ইসকন এর একটা ইস্যু আসতেছে, ইন্ডিয়া গভর্নমেন্ট তাদের নানা কিছু নিয়ে কথা বলছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিষয় অপপ্রচার চালাচ্ছে ইন্ডিয়ান গণমাধ্যম গুলো। কিন্তু আমরা দেখেছি হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ তারা কিন্তু সরাসরি বলেছে বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটেনি বা এরকম কিছু হচ্ছে না। কিন্তু এভাবে অপপ্রচার চালিয়ে না জানি এই খনি সরকারকে, যে যারা স্বৈরাচারের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশকে স্বৈরাচারের কায়দায় চালিয়েছিল, তাদেরকে আবার নতুন করে সুযোগ করে দেওয়ার জন্য বিলম্ব করা হচ্ছে কিনা, এটা আস্তে আস্তে মানুষের মনে কিন্তু প্রশ্নের দানা বাঁধছে। তাই আমরা প্রত্যাশা করছি যে সরকার যত দ্রুত সম্ভব অতি অল্প সময়ের মধ্যে নির্বাচন দিয়ে, নির্বাচিত সরকারই পারে একমাত্র দেশের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করতে। বর্তমান সরকারের
এক এক উপদেষ্টা এক এক রকম কথা বলছে, যেটাতে মানুষ আরো বেশি বিভ্রান্ত বোধ হচ্ছে। জনগণ আশ্বস্ত হওয়ার কাছে, জনগণের বিশ্বস্ততা পাওয়ার কাছে তারা বিভ্রান্তির শিকার হচ্ছে। তা আমি মনে করি যে একটা নির্বাচিত সরকার, যিনি প্রধানের দায়িত্ব পালন করছেন, তিনি শুধু বাংলাদেশের নয়, তিনি নোবেল লরিয়েট, তিনি সারা বিশ্বে জননন্দিত একজন মানুষ। বাংলাদেশের এই গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে আমরা মনে করব যে এই বাংলাদেশের এই ছোট্ট একটা দেশ পরিচালনার ক্ষেত্রে তিনি বিতর্কিত হোক, এটা আমরাও চাই না। আমরা দেখছি যে তাকে বিতর্কিত করার জন্য এই 1/11-এর পরে যে পরবর্তী যে সরকার, শেখ হাসিনা সরকার, স্বৈরাচারের সরকার এসেছিল, সেই সরকারের কিছু প্রেতাত্মা এর মধ্যে এখনো ঢুকে আছে। আপনারা দেখেছেন যে আপনি যেমন বললেন, আমাদের অ্যাটর্নি মঈন ভাই অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত বিজ্ঞ একজন আইনজীবী, এবং তিনি অনেক ভালো বিষয়ে অভিজ্ঞতা আছে তার আইন অঙ্গনে। আমরা এরকম মানুষ আসলে অবশ্যই আমরা সাধুবাদ জানাবে এবং বাংলাদেশের মানুষ তাকে ওয়েলকাম জানাবে। আপনারা দেখেন যে মোস্তফা সরোয়ারকে যেভাবে করে আপনাদের এখানে এনে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছিল, যাদের বিতর্কের এত কিছু ঊর্ধ্বে তাদেরকে দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করছে। আমরা দেখেছি ব্রিগেডিয়ার সাকওয়ার সাহেব আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য যে কথাগুলো উনি বলেছিলেন, তার পরবর্তী সময় তার দপ্তর পুনর্বন্টন করে দেওয়া হলো। যে সরকার মানুষের রক্তের উপর দিয়ে হেঁটে 15টা বছর চালিয়েছে, লাশের উপর লাশ ফেলিয়ে বাংলাদেশকে একটা লাশের স্তূপ বানিয়েছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, সেখানে তিনি বলেছিলেন যে নির্বাচনে আসার বিষয়ে তাদের, হ্যাঁ, তারা নির্বাচন কেন করবে না? আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি বাংলাদেশের গণতান্ত্রিক, আমি মানুষের নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে দিতে চাই, তাদের গণতন্ত্র ফিরিয়ে দিতে চাই, তাদের আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেই হবে আগামী দিনের বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করবে। তিনি অত্যন্ত সুস্পষ্ট এবং পরিষ্কার করে দিয়েছেন। এখানে আর বলার কিছু ভাষাই রাখে না। কিন্তু বর্তমান সরকার যিনি দায়িত্ব পালন করছে, যারা, তারা বেশি যত দীর্ঘমেয়াদী যাবে, বাংলাদেশের মানুষের কাছে তারা দিন দিন ততই প্রশ্নবিদ্ধ হবে। তাই আমি প্রত্যাশা করি সংস্কার চলতেই থাকবে, এটা একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে অতি দ্রুত নির্বাচনের জন্য সরকার প্রস্তুত হয়ে দেশবাসীর হাতে একটা ফ্রি ফেয়ার একটা নির্বাচন উপহার দিয়ে বাংলার মানুষকে আশ্বস্ত করবে। কিংবা নির্বাচনী রোডম্যাপ, আমরা এরকম রোডম্যাপ চাই না যে অমুক মাসে অমুক সময় হবে, বছরের শেষে হবে, অমুক বছরের প্রথমার্ধে হবে, এইটা নয়। অ্যাকচুয়ালি তাকে ফিক্সড একটা গাইডলাইন দিতে হবে যে আমরা এই টাইমে এই সময় নির্বাচনটা আমরা করতে চাচ্ছি এবং এই নির্বাচনে দেশবাসীর সহযোগিতা কামনা করছি। আমরা সেটাই প্রত্যাশা করছি এই সরকারের কাছে। তো সুতরাং দেশের এবং জাতির উন্নয়নে সবকিছুর জন্যই আমরা চাই এই সরকার অতি দ্রুত একটা নির্বাচন দিয়ে দেশকে এই কলঙ্ক মুক্ত এবং হানাহানি মুক্ত একটা নতুন শান্তি এবং সাম্যের বাংলাদেশ গড়ার জন্য অতি দ্রুত নির্বাচন দিবে, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ, ধন্যবাদ এমপি মোশাররফ সাহেব। আমি আপনার মাধ্যমে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি বিনীত অনুরোধ করব, এতক্ষণ পর্যন্ত আমাদের এমপি মোশাররফ সাহেব যে কথাগুলো বলছেন, এগুলো যেন বাস্তবায়ন, অতি দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা নেওয়ার জন্য নিরপেক্ষ সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে। এমপি মোশাররফ সাহেব কে আমাকে ছোট্ট একটা প্রশ্ন করেছে আপনার মাধ্যমে অ্যাটর্নি মঈন চৌধুরীর জন্য, যে লিখেছেন যে আপনারা যদি ক্ষমতায় যান, অ্যাটর্নি মঈন চৌধুরী ভাই, ওনাদের মতন যুক্তরাষ্ট্রের থেকে ওনার মতন একজন অভিজ্ঞ আইনজীবীকে আপনারা আপনাদের সংস্কার কমিটিতে বা নির্বাচন তথা সংসদীয় কমিটিতে আপনারা সংযুক্ত করবেন কিনা? যদি এই ধরনের মানে প্রবাসীদের পক্ষ থেকে বলা হচ্ছে অ্যাটর্নি মঈন চৌধুরী সম্পর্কে, আপনি কি বলবেন? আশ্বস্ত করতে পারবেন কি? যদি আপনি একজন কিন্তু নির্বাচিত এমপি ছিলেন 2018 সালে, আগামী 25-এর নির্বাচনে হয়তো আবারও আপনি সংসদ প্রণেতা হবেন। যদি হয়ে থাকেন তাহলে আপনারা কি প্রবাস থেকে এই ধরনের অভিজ্ঞ আইনজীবীদেরকে আপনারা সাথে নেবেন কিনা, আপনাদের প্যানেলে সংযুক্ত করবেন কিনা? একজন মানে অনেকগুলো মানুষ জানতে চায়। 1 মিনিট, ছোট্ট একটা 1 মিনিটে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমি
মঈন ভাইকে যতটুকু চিনেছি, যতটুকু জেনেছি, তিনি একজন অত্যন্ত বিচক্ষণ এবং ন্যায়পরায়ণ মানুষ। দেশের জন্য এবং জাতির জন্য কাজ করার যদি সুযোগ পায় এবং দেশের অন্তর্বর্তীকালীন সরকার যদি তাকে নেওয়ার জন্য ইচ্ছে পোষণ করে, আমার মনে হয় সকল দিক বিবেক বিবেচনা করে বিএনপি অবশ্যই তাদেরকে সম্মতি জানাবে। আর বিশেষ করে যোগ্য মানুষ যোগ্য জায়গায় আসুক, এটাই আমরা প্রত্যাশা করি। আর বিশেষ করে প্রত্যাশা এই কারণেই করছি যে আমরাও অনেক দায়িত্ব পালন করছি, কিন্তু যারা দায়িত্ব পালন করতে পারে তাদের উপর দায়িত্ব অর্পণ হয়, এটাই আমরা কিন্তু স্বাভাবিকভাবে মেনে নেই এবং আমরা এটাই প্রত্যাশা করি। ভালো মানুষ আসুক, ভালো কিছু প্রত্যাশা পূরণ হোক, দেশ এবং জাতির কল্যাণে আমরা সবাই মিলে কাজ করব, এটাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত। আমি মঈন ভাই সহ সবার জন্য শুভকামনা করছি। ধন্যবাদ এমপি মোশাররফ সাহেব।